নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। মমতা ব্যানার্জির মুখের হাসি মিলিয়ে গেল আজকে। আমরা যেদিন দেখেছিলাম যে 32,000 চাকরির মামলায় মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ যখন তারা বললেন যে এরা খাবে কি, 32,000 ছেলে মেয়ে যারা 9 বছর চাকরি করে ফেলেছে এরা খাবে কি, এই গ্রাউন্ডে যখন তাদের চাকরি বহাল থাকলো, এইরকম একটা রায় যখন এলো গোটা রাজ্য জুড়ে, যখন অনেক মানুষ এটা নিয়ে প্রশ্ন তুললেন, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন যে চাকরি খারিজ, সেটাকে খারিজ করা হয়েছিল, তখন যে উচ্ছ্বাস তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের দল, এখন বর্তমান শিক্ষামন্ত্রী, তার সরকার যে উচ্ছ্বাস দেখিয়েছিল, সেদিনই আমি বলেছিলাম যে এত উচ্ছ্বাস দেখানোর কিছু নেই, এই উচ্ছ্বাস অচিরেই মিলিয়ে যাবে, এত আনন্দ পাওয়ার কিছু হয়নি। আজকে সুপ্রিম কোর্টের প্রথম যে ভার্চুয়াল হিয়ারিং ছিল এই 32,000 চাকরি মামলা, আমরা সেদিনই বলেছিলাম সুপ্রিম কোর্টের মামলাটা যাবে, এবং সুপ্রিম কোর্টের যে প্রথম হিয়ারিং, ভার্চুয়াল হিয়ারিং, সেই হিয়ারিং এর রিপোর্ট পাওয়ার পর মমতা ব্যানার্জির মুখ চোখ শুকিয়ে গেছে, মমতা ব্যানার্জির হাসি মিলিয়ে গেছে। এই গোটা হিয়ারিং এর পর সেখানে যিনি ছিলেন আইনজীবী, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী রাহুল দাস, তিনি এই হিয়ারিং এ ছিলেন, ভার্চুয়াল হিয়ারিং এ তিনি ছিলেন। তিনি এই ভার্চুয়াল হিয়ারিং এর পর তিনি আমাদের নিউজ নয়া ভারতের প্রতিনিধি সুজিত ঘোষকে কলকাতা হাইকোর্ট থেকে তিনি যা জানালেন, আপনারা সেই রিপোর্টটা দেখে নিন। এই মুহূর্তের বড় খবর যে হাইকোর্টে রায় দেওয়া হয়েছিল 32,000 চাকরির বাতিলের ক্ষেত্রে মানবিক কারণে, তো সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। তো আমরা এ বিষয়ে আমাদের অ্যাডভোকেট শ্রী রাহুল দাসের সাথে আমরা কথা বলে নেব। তো আমরা জানতে চাইবো বিষয়টা কিরকম কি হচ্ছে আর কি এ বিষয়ে জানতে চাইবো। বেসিক্যালি যে রায়টা কিছুদিন আগে আপনারা জানেন, যেটা দেওয়া হয়েছিল 32,000 প্রাইমারি টিচার্সের ক্ষেত্রে, যে 32,000 প্যানেলের কথা, যে 32,000 প্যানেল যদি এই মুহূর্তে বাতিল হয়, তো সেক্ষেত্রে সেই প্যানেলে যারা 9 বছর ধরে চাকরি করছেন তারা খাবে কি, এই মর্মে জাজমেন্টে একটা সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে ডিভিশন বেঞ্চের তরফ থেকে, জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের তরফ থেকে এটা দেওয়া হয়। তার ভিত্তিতে আমরা এইটা বলেছিলাম, যদি চোর চুরি করে তারপর ধরা পড়ে, তারপর যদি বলে হুজুর আমরা খাবো কি, তাহলে বিচারকের এটা দেখার বিষয় না। যাই হোক, উনি বিচার করেছেন এবং উনি সেই সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে রায় দিয়েছেন। সেটা নিয়ে সেই রায়ের ভিত্তিতে আমরা চ্যালেঞ্জ করেছি এবং সেই দিনই আমরা বলেছিলাম যে ম্যাটার আন্ডার ইট উইল বি চ্যালেঞ্জ অন সুপ্রিম কোর্ট, ফার্দার চ্যালেঞ্জ ইন সুপ্রিম কোর্ট অর নেক্সট উইক। আমরা সেটা বলেই দিয়েছিলাম, ওখানে রেকর্ড করিয়ে এসেছিলাম যে এটা আমরা যারা অ্যাডভোকেট অন রেকর্ড সেই মামলায় ছিলাম, তারা পরিষ্কার ওখানে বলেছিলাম যে ইট উইল বি কাইন্ডলি রেকর্ডেড, ইট উইল বি ফার্দার প্রসেস ইন সুপ্রিম কোর্ট ফর দ্য চ্যালেঞ্জ। তো সেই কারণে যথারীতি সেই নিয়ম মেনে আমরা সুপ্রিম কোর্টে পরের সপ্তাহে ফাইল হয় মামলা, এবং সুপ্রিম কোর্টে আজকে তার প্রথম হিয়ারিং ছিল। এবং সব থেকে বড় আশ্চর্যের বিষয়, আজকে যে এই মামলাটা যেটা হয়েছে, যেটা নমিতা নস্কর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেই মামলার ক্ষেত্রে যেটা 32,000 চ্যানেলটা বাতিল হতে বেঁচে গেছে, এই মামলাটা আংশিক, কারণ এখনো সৌমেন সেন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে মামলাটা আছে সেটা পড়ে আছে। আর এই নমিতা নস্কর ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মামলাটা হয়েছিল, শুধুমাত্র অ্যাপটিটিউড টেস্টের কারণে গিয়ে এই মামলাটা দাঁড়ায় বা এই মামলাটা ফাইল হয়। ফাইল হওয়ার যে গ্রাউন্ডটা হয়েছিল সেই গ্রাউন্ডটা আমি বললাম, এটা কোনো গ্রাউন্ড নয়। যে মামলাটা আপনার হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যেটা রায় হয়, এটাতে শাসক দল এত লাফালাফি করছে, এটা লাফালাফি করার কিছু নেই। তার কারণ হচ্ছে এখনো সৌমেন সেন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলা, সেই মামলা এখনো ঝুলে আছে। যেই মামলার ভিত্তিতে আপনার চোর পার্থ জেলে গেছে, যেই মামলার ভিত্তিতে অর্পিতা জেলে গেছে, যেই মামলা সৌমেন সেন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেই মামলার ভিত্তিতে আপনার গোটা শিক্ষা সেলটা জেলে গেছে, সেই মামলা কিন্তু এখনো কোর্টে পেন্ডিং এবং সেই মামলার হেয়ারিং অন প্রসেস। এবং কখনো জাস্টিস এটা বলেননি যে দুর্নীতির বিরুদ্ধে এনকোয়ারিটা চলবে না। তার মানে সেই মামলায় আপনারা যদি রায়ের কপিটা দেখেন হাইকোর্টে ডিভিশন বেঞ্চে, সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে দুর্নীতি, কারাপশন হয়েছে, তার ভিত্তিতে দুর্নীতি হয়েছে, যে দুর্নীতির তদন্ত চলবে, অনগোয়িং প্রসেস। এবং সেই দিনই বলে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল সিবিআইকে চার্জশিট দেওয়ার কথা বলা হয়েছিল। লাস্ট জাজমেন্টের কপিতে এই কথা পরিষ্কার উল্লেখ আছে জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। প্রথম কথা। দ্বিতীয় কথা, যেই ভিত্তিতে আমরা ওখানে গেছি, যেটা আমরা বলেছিলাম, একটা জাজে কখনো সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে জাজমেন্ট হতে পারে না, একটা জাজ কখনো সেই উক্তি বলতে পারেন না যে তারা খাবে কি। তো রাহুল, আপনাকে এটা জানতে চাইবো যে আপনার কি মনে হয়, যেমনটা জাস্টিস গাঙ্গুলি বলেছিলেন পুরোপুরি ঢাকি সহ বিসর্জন করে দেবো, তা আপনাদের কি মনে হয় সুপ্রিম কোর্টেও সেই একই প্রক্রিয়া বা একই রাস্তায় হাঁটবে বলে মনে হয়? অবশ্যই, বরং 32,000-এর বেশিটাই যাবে।
কারণ সব থেকে একটা বড় কথা বলে রাখি, এই যে প্যানেল বলছে, এই প্যানেলটাই নেই রাজ্য সরকারের হাতে। 32,000 কেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের গোটা প্যানেল নেই। এসএসসির থেকে সব থেকে বড় দুর্নীতি এখানে হয়েছে। এসএসসিতে তো তাও ওএমআর পাওয়া গেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগে কোনো ওএমআর নেই, কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি, নট এ সিঙ্গেল ওএমআর get and not a single OMR preserved by the state primary teachers education section. তো আপনার কথা অনুযায়ী তো এত লাফালাফির কিছু নেই, তৃণমূলের দলের এত লাফালাফির কিছু নেই, বা এখানে কোনো রেহাত পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না আপনাদের? কোনোভাবেই রেয়াত পাওয়া যাবে না। যদি রেয়াত পাওয়া যেত, আপনারা বিগত দিনে দেখেছেন এই কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে যখন সুজয় কৃষ্ণ ভদ্রের মুখ থেকে অভিষেক ব্যানার্জির নাম এসছে, আজকে তার বস ইন্ডিয়ার বাইরে। কি করে গেল, কেন গেল, সেই প্রশ্ন তো আসবে। অভিষেক ব্যানার্জি পার্লামেন্টে সেশন চললো, অভিষেক ব্যানার্জি উপস্থিত নেই। অভিষেক ব্যানার্জি বাহানা বানিয়ে আপনার ইন্ডিয়ার বাইরে চলে গেছে। তাহলে কি আপনি এটা অনুমান করছেন বা ওনার গ্রেপ্তারি এড়াতেই কি উনি ইন্ডিয়ার বাইরে? অবশ্যই ওনার গ্রেপ্তারি এড়াতে, কারণ ওদের ভেতরেও তো খবর থাকে, মানে লোক থাকে। আর এটা খুব পরিষ্কার, বিগত দিনে আপনারা দেখেছেন ওই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের চৌর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী, রাজ্যের চোর মমতা যখনই বলল পার্থদাকে ফাঁসিয়ে দেবে, তার পরের দিনই 22শে জুলাই ওই চোর পার্থর বাড়িতে ইডি চলে গেলেন, সিবিআইয়ের তরফ থেকে পুরো সেকশন চলে গেলেন, এবং সেদিনই তার পরের দিন ভোর রাতে তাকে অ্যারেস্ট করা হয়, মানে বের করা হয় তাকে। তো এটা খুব পরিষ্কার তাদের কাছে, নেটওয়ার্ক আছে। এবং সব থেকে বড় কথা জানিয়ে রাখি, পার্থ চ্যাটার্জি দোষী নয় তা নয়, কিন্তু আজকে পার্থ চ্যাটার্জিকে ফাঁসিয়েছে এই ভাইপো, বকলমে ভাইপো। আসলে কি পরিচয় সেটা তো আমরা জানি, সে ব্যাপারে আমরা মুখ খুলতে চাই না, কারণ আমরা ব্যক্তিগত সমালোচনায় বিশ্বাস করি না। কারণ ওই আমি যেমন দেখেছি মমতাকে, দীপক ঘোষের বইটা পড়লেই বোঝা যাবে যে আসল কি সম্পর্ক, আদৌ ভাইপো না কি, সেটা পরিষ্কার হয়ে যাবে। আজকে দীপক ঘোষের ব্যানটা শেষের দিকে এসে ব্যান করেছে। বিগত দিনে আমাদের এখানকারই অ্যাডভোকেট বন্ধু কৌস্তব বাগচি যেটা বলেছিলেন, যার ভিত্তিতে কৌস্তবের এগেনস্টে অনেক রকম কেস হয়েছে, যাই হোক তাতে কোনো লাভ হয়নি, কোনো দমাতে পারেনি, আর পারবেও না, সেটা ছাড়ুন। কিন্তু একটা কথা আপনাকে বলে দিতে পারি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে রায়টা দিয়েছিলেন সেই রায়টা 100% ঠিক। এবং জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছিলেন, ঢাকি সহ বিসর্জন অলরেডি বিসর্জন হওয়ার পথে যাচ্ছে, এবং সেটা রাজ্যের চৌর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী খুব ভালো মতো বুঝতে পারছে। তাহলে সারসংক্ষেপ এটা দাঁড়ালো যে মানবিকতার খাতিরে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না, সেই পথেই হাঁটছে, এবং আদালতও সুপ্রিম কোর্টও সেই দিকেই যেতে চলেছে। একদম, সুপ্রিম কোর্টে পুরো মামলা আমাদের আজকে ফার্স্ট হিয়ারিং ছিল, এসএসসির আজকে ফার্স্ট হিয়ারিং ছিল। আমরা যে চ্যালেঞ্জ করেছিলাম সেই হিয়ারিং শোনা হলো। আমাদের প্রথমে তো আমরা পিটিশনারের তরফ থেকে আমাদের যে প্লিডিং করা সেটা আমরা ভার্চুয়ালি করেছি, এবং পরের ডেটে অবশ্যই এসএসসির তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ থাকবে, যে মাতাল কল্যাণ মানে শ্রীরামপুরের যে সাংসদ অর্ধেক সময় অসুস্থ থাকে, তো সে হয়তো রিপ্রেজেন্ট করবে, অবশ্যই করবে। তো তার বক্তব্য শোনা হবে। তবে যতই যাই বলুক না কেন, তাদের হাতে কোনো রকম কোনো মানে প্রমাণ বা এভিডেন্স নেই যার ভিত্তিতে এটা বলতে পারবে না যে প্রাথমিক শিক্ষক নিয়োগে 1 পয়সার দুর্নীতি হয়নি, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত হবে না বলার যে আমার রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রী 1 পয়সা, বা আমার ক্যাবিনেট 1 পয়সা দুর্নীতির সাথে জড়িত। তিনি নিজেও জড়িত। ধন্যবাদ। শুনলেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী রাহুল দাস, তিনি যে বিষয়টা সামনে নিয়ে এলেন, মমতা ব্যানার্জির হাসি তাতে মিলিয়ে যাবে, এটা সকলেই বুঝতে পারছি। যে এই 32,000 প্রাইমারির যে সুপ্রিম কোর্টের প্রথম শুনানির পর যেদিকে গতি, যেদিকে, তাতে এদের আদৌ চাকরি থাকবে কিনা এটা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। এবং দুর্নীতি যে হয়েছে সেটা কিন্তু এটা পরিষ্কার, কারণ বিচারপতি সৌমেন সেন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মামলাটা এখনো কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়েছে, সেই মামলাটাও কিন্তু খারিজ হয়নি, সেই মামলাটা রয়েছে। এবং দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে পার্থ চ্যাটার্জি সহ সমস্ত সবাই জেল কেটেছে। সুতরাং দুর্নীতি হলো, অথচ যারা দুর্নীতি করে চাকরি পেল তারা খাবে কি, এই বিষয়টাকেই, এই দৃষ্টিভঙ্গি থেকে কারোর চাকরি বহাল থাকবে, এটা সুপ্রিম কোর্টে এই যুক্তিটা কতটা মান্যতা পাবে এটা নিয়ে সংশয় আমাদের প্রথম দিন থেকেই ছিল। আমার ব্যক্তিগতভাবে এটা নিয়ে সংশয় ছিল। সুপ্রিম কোর্টের প্রথম শুনানির পর এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এদের চাকরি থাকার না থাকার সম্ভাবনাটাই নিশ্চিত হচ্ছে। আমরা সেদিকে নজর রাখবো, আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।